সুপ্রিয় শিক্ষার্থী, উত্তরা হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। নবম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের আমরা আজকে পড়াবো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বইয়ের 10ম অধ্যায়। গত ক্লাসে আমরা নবম অধ্যায় শেষ করেছিলাম, আজকে আমরা পড়াবো 10ম অধ্যায়। ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন। তো শিক্ষার্থীরা, তার আগে আমি বলে রাখতে চাই যে তোমাদের এমসিকিউ টেস্ট হবে, তার জন্য তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী, তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী কুইজ পড়বে, যাতে তোমরা পরীক্ষার সময় দ্রুত অ্যান্সারগুলো দিতে পারবে। তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে, সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো এবার চলো আমরা যাই আমাদের পড়ায়। ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন, পৃষ্ঠা 126। আমরা শুরু করছি আজকে আমাদের পড়া। যে তোমরা জানো, পলাশী যুদ্ধের কথা শুনেছো, যে 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। সেই পলাশী যুদ্ধের 100 বছর পরে আবার সংগঠিত হয়েছিল সিপাহী বিদ্রোহ। তো বাঙালিরা, বিশেষ করে ভারতবর্ষের মানুষ তথা বাঙালিরা কখনোই বিদেশি শাসন মেনে নেয়নি। পলাশী যুদ্ধের পরে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। এর আগের ক্লাসে তোমরা পড়েছো যে ফকির আন্দোলন, তিতুমিরের বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, এসব আন্দোলন সম্পর্কে নীল বিদ্রোহ তোমরা পড়েছো। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে সিপাহীরা বিদ্রোহ হয়ে ওঠে। তার উপরে এদেশে ইংরেজ শিক্ষায় যারা শিক্ষিত হয় বা পাশ্চাত্য শিক্ষায় যারা শিক্ষিত হয়, সেসব মধ্যবিত্ত শ্রেণী, তরুণ সমাজ স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইংরেজদের ভিত কাঁপিয়ে তোলে। তার চূড়ান্ত পরিণতি হয় 1947 সালের ভারতবর্ষের স্বাধীনতা। তো শিক্ষার্থী, আজকে আমরা ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন পড়তে গিয়ে প্রথমে পড়ব 1857 সালের স্বাধীনতা সংগ্রাম। পলাশী যুদ্ধের 100 বছর পর ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলে সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়েছিল, সেটাই ইতিহাসে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এটাই ভারতবর্ষের ইতিহাসে প্রথম স্বাধীনতা সংগ্রাম নামেও পরিচিত। তাহলে আমরা সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতা সংগ্রাম বলতে কি বুঝি? পলাশী যুদ্ধের 100 বছর পর ভারতের উত্তর পূর্বাংশে সিপাহীদের নেতৃত্বে যে সশস্ত্র সংগ্রাম হয়েছিল, সেটাই সিপাহী বিদ্রোহ বা 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘদিন ধরে এদেশ শাসন শোষণ করে এসেছিল। তাদের শোষণ নির্যাতনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ক্ষেত্রে তাদের যে বঞ্চনা, নির্যাতন এবং সামরিক ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ সিপাহীদের বিদ্রোহী করে তুলেছিল এবং এই সিপাহী বিদ্রোহের পটভূমি তৈরি করেছিল, যার পরিপ্রেক্ষিতে 1857 সালে সংগঠিত হয়েছিল সিপাহী বিদ্রোহ। তো শিক্ষার্থী, আমরা দেখি যে 1857 সালে এই সিপাহী বিদ্রোহের পিছনে কি কি কারণ ছিল। প্রথমে আমরা দেখি রাজনৈতিক কারণ। পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি একের পর এক রাজ্য বিস্তার করে চলেছে। তারা দেশীয় রাজাদের রাজ্যগুলো দখল করে নিচ্ছিল। এতে দেশীয় রাজারা শঙ্কিত, ভীত সন্ত্রস্ত এবং ক্ষুব্ধ হয়ে উঠছিল ইংরেজদের প্রতি। এছাড়া লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির ফলে এদেশে একের পর এক রাজ্য ইংরেজ শাসনাধীনে চলে যায়। এই সত্যবিলোপ নীতির দ্বারা সাতারা, নাগপুর, ঝাঁসি, উদয়পুর, সম্বলপুর, তারপরে হচ্ছে করাউলি, ভগৎ প্রভৃতি রাজ্য ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয়। এছাড়া অপশাসনের অপবাদ দিয়ে অযোধ্যাও ইংরেজরা দখল করে নেয়। এইসব ঘটনা দেশীয় রাজন্যবর্গকে ক্ষুব্ধ করে তোলে। তাহলে আমরা কি পেলাম? রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে অন্যতম একটা পয়েন্ট ছিল সত্যবিলোপ নীতি, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। এরপরে আমরা দেখি অর্থনৈতিক কারণ।
আমরা এর আগের অধ্যায়গুলো পড়ে এসেছি। সেই ইংরেজরা যখন এদেশে এসেছিল বাণিজ্য করতে, হ্যাঁ, তো এই রাজনৈতিক ক্ষমতা দখলের পূর্ব থেকেই তারা অর্থনৈতিক ক্ষমতা দখল করে নিয়েছিল। তারা তাদের বাণিজ্যের মাধ্যমে আমাদের এদেশের শিল্প বাণিজ্য ধ্বংস করে দিয়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব হবার পর তাদের এই শিল্প দ্রব্যের বাজার প্রতিষ্ঠার জন্য একটা বাজার খুঁজেছিল তারা এই উপমহাদেশকে, এবং তাদের এই শিল্প দ্রব্য বিক্রি করত আমাদের দেশে, যার ফলে আমাদের দেশের শিল্প ধ্বংস হয়ে যায়। এছাড়া তারা ভূমি ব্যবস্থায় উন্নয়নের নামে এদেশের কৃষকদের অর্থনৈতিক ক্ষতি সাধন করে। প্রজাদের উপর অত্যধিক হারে কর ধার্য করার প্রেক্ষিতে তারা এদেশীয়দের উপর চরম শোষণ এবং নির্যাতন চালায়, যার ফলে কৃষকরা হতদরিদ্র হয়ে পড়ে এবং চিরস্থায়ী বন্দোবস্তে সূর্যাস্ত আইনের নামে অনেক জমিদার তাদের জমিদারি হারায়, যার ফলে এদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। মোট কথা শিল্প বাণিজ্য প্রভৃতি একের পর এক ধ্বংস হয়ে যায়। বাংলার অর্থনৈতিক কাঠামো বলতে যেটা বোঝায় সেটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই যে তাদের এই অবস্থা শিকার হয় বাংলার সাধারণ মানুষ, এর ফলে বাংলাদেশের মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। ভারতবর্ষের মানুষ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। এরপর দেখো আমরা সামাজিক কারণ। ইংরেজরা এদেশে আসার পরে এদেশে আস্তে আস্তে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন হয় এবং এদেশেও কিছু ইংরেজি শিক্ষিত ব্যক্তি যারা সচেতন ছিলেন এবং আমাদের দেশে প্রচলিত কিছু কুসংস্কার, সামাজিক কুসংস্কার দূর করার জন্য সচেষ্ট হয়েছিলেন এবং তারা ইংরেজদের সহযোগিতায় এইসব সামাজিক কুপ্রথা দূর করতে সংস্কার করতে পেরেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল সতীদাহ প্রথা আইন প্রণয়ন, বিধবা বিবাহ আইন প্রচলন, বাল্য বিবাহ রোধ, কন্যা শিশু হত্যা, এইসব বিষয়গুলো বন্ধ করেছিল ইংরেজ সরকার। কিন্তু গোড়া হিন্দুরা এই সংস্কারগুলোকে মেনে নিতে পারেনি। তারা মনে করেছিল এগুলো তাদের ধর্মের উপর আঘাত, এগুলো তারা ধর্মীয় আঘাত মনে করেছে। অপরদিকে মুসলিমরাও তাদের কিছু কিছু সংস্কারের কারণে তারা এই ইংরেজদের এসব সংস্কার মেনে নিতে পারেনি, যার কারণে তারা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যারা রক্ষণশীল ছিল, গোড়াপন্থী ছিল, তারা এই ইংরেজদের সংস্কারে শঙ্কিত হয়ে উঠেছিল। আরেকটা ছিল যে ধর্মীয় কারণ। ইংরেজরা এদেশে আসার পরে খ্রিস্টান পাদ্রীরাও এদেশে এসে সাহায্য সহযোগিতা করার নামে দরিদ্র হিন্দু মুসলিমদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে তুলছিল, যেটা হিন্দু মুসলমানদের শঙ্কিত করে তোলে। কারণ দেখা যায় যে একের পর এক সুবিধা পেয়ে যদি অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়, সেটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য ধর্মীয় আঘাত। এই কারণে তারা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। তারপরে আসো সামরিক কারণ। সামরিক বাহিনীতে ইংরেজ এবং ভারতীয় সৈন্য ছিল। এই সৈন্যদের মধ্যে বৈষম্য ছিল চরম আকারে, কারণ ইউরোপীয় যে সৈন্যরা ছিল তাদের সুযোগ সুবিধা, বেতন ভাতা, পদ পদবি ছিল সবচেয়ে বেশি। সেই তুলনায় ভারতবর্ষের সৈন্যদের বেতন ভাতা, পদ এসে সব ছিল কম, তাদের উচ্চ পদে দেওয়া হতো না। যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না, যেটা তাদের ক্ষুব্ধ করেছিল। এবং ইউরোপীয় এবং এদেশীয় সৈন্যদের মধ্যে বেতনের বৈষম্য ছিল বিশাল আকারে। এই যে এসব বৈষম্য, তারপরে পদোন্নতি থেকে তাদেরকে বঞ্চিত করা, ব্রিটিশ সরকারের এই যে অফিসারদের পক্ষপাতিত্ব, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এদেশীয় সিপাহীদের বিদ্রোহী করে তুলেছিল। হ্যাঁ, তারা
চেয়েছিল তাদের যোগ্যতা অনুযায়ী পদ পাবে, তাদের বেতন ভাতা ইউরোপীয়দের সমান হবে, কিন্তু এসব ইংরেজ সরকার দিতে রাজি ছিল না, যার কারণে এদেশীয় সৈন্যদের ক্ষুব্ধ করেছিল। আর যেটা প্রত্যক্ষ কারণ ছিল, যেটা সিপাহী বিদ্রোহ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, প্রত্যক্ষ ভূমিকা ছিল, সেটা হচ্ছে এনফিল্ড রাইফেল। তখনকার সময় ইংরেজ সরকার এক ধরনের রাইফেলের প্রচলন করেছিলেন, সৈন্যদের মধ্যে বিতরণ করেছিলেন এনফিল্ড রাইফেল, যে রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে ছিঁড়তে হয়। ইংরেজরা সুকৌশলে এই গুজব রটিয়েছিল যে এই রাইফেলের টোটায় গরু এবং শূকরের চর্বি মেশানো আছে। স্বভাবতই যারা মুসলিম সৈন্য তারা এটা মুখে দেবে না, কারণ এতে শূকরের চর্বি আছে, আর হিন্দু সৈন্য যারা তারাও এটা মুখে দেবে না, কারণ এতে গরুর চর্বি আছে। সুকৌশলে ইংরেজরা হিন্দু মুসলিম সৈন্যদের মধ্যে একটা সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে দিল, এবং যেটা তারা এটা পরিকল্পিতভাবে ইংরেজ সরকার করেছিল। যখন এই গুজব রটেছিল যে বন্দুক এনফিল্ড রাইফেলের টোটায় গরু এবং শূকরের চর্বি আছে, তখন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সৈন্যরা বিদ্রোহ করলো যে আমরা এটা ব্যবহার করব না, এই রাইফেল আমরা ব্যবহার করব না। তখন তারা ধর্মনাশের কথা ভেবে এই বিদ্রোহী হয়ে ওঠে। তো এই যে কারণগুলো আমরা পেলাম, যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয়, সামরিক এবং প্রত্যক্ষ কারণ, এই কারণগুলোর প্রেক্ষিতে সংগঠিত হয়েছিল 1857 সালের সিপাহী বিদ্রোহ বা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। 1857 সালের 29শে মার্চ এই বিদ্রোহের সূচনা হয়েছিল কলকাতা, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। প্রথম গুলি ছুড়ে এই বিদ্রোহের সূচনা করেছিল মঙ্গল পাণ্ডে নামে একজন সিপাহী। দ্রুত এই বিদ্রোহ মিরাট, কানপুর, ঝাঁসি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা সহ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, খুলনা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এইসব এলাকায় এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। সিপাহীরা এই বিদ্রোহে সামিল হয়েছিল। সিপাহীরা তখন দিল্লির সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের সম্রাট হিসেবে ঘোষণা করে। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অযোধ্যার বেগম হজরত মহল, মৌলভী আহমদুল্লাহ সহ যারা ইংরেজদের আচরণে ক্ষুব্ধ হয়েছিল, সেসব ব্যক্তিবর্গ, রাজা, রাজন্যবর্গ তারা এই যুদ্ধে যুক্ত হয়েছিল, এবং তারা বিভিন্ন স্থানে প্রাণপণ যুদ্ধ করেছিল, কিন্তু পরাজিত হয়েছিল। এই যুদ্ধে অধিকাংশই শহীদ হয়েছিলেন, বাকিদের যারা শহীদ হননি তাদের ইংরেজরা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। যুদ্ধে সিপাহীরা পরাজিত হলে সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়েছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই যুদ্ধে নিহত হয়েছিলেন, আর নানা সাহেব উনি পালিয়েছিলেন বা অন্তর্ধান করেছিলেন। এবং যেসব সৈনিক যারা শহীদ হয় নাই বা মৃত্যুবরণ করে নাই, তাদের উপর নেমে এসেছিল নির্মম অত্যাচার, অমানসিক অত্যাচার করেছিল, এবং তারা তাদের উপর বিভৎস অত্যাচার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিল। ঢাকা বাহাদুর শাহ পার্কে এই সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী সৈন্যদের গাছের সাথে ঝুলিয়ে ফাঁসি দিয়ে তাদের লাশ ঝুলিয়ে রাখা হতো, এই জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য। মোট কথা, সিপাহীদের চরম নির্যাতনের মধ্যে দিয়ে এই বিদ্রোহের অবসান ঘটে। 1858 সালের জুলাইয়ের মধ্যে সব আন্দোলন শেষ হয়ে যায়। শুরু হয়েছিল 1857 সালে মার্চ মাসে, এবং আন্দোলন চূড়ান্তভাবে শেষ হয় জুলাই মাসের মধ্যে। তবে এই আন্দোলন শেষ হয়ে গেলেও এর প্রভাব ছিল কিন্তু সুদূর প্রসারী, কারণ এই 1857 সালের বিদ্রোহের পর ইংরেজ সরকার বুঝতে পারল যে বিশাল ভারতবর্ষের শাসন একটা কোম্পানির দ্বারা চালানো সম্ভব নয়। এরপর থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার নিজের হাতে গ্রহণ করে। 1858 সালের 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রে
সেই লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি এবং এর সঙ্গে যুক্ত যত নিয়ম ছিল সেগুলো বাতিল করে দেন এবং তার ঘোষণা অনুযায়ী ভারতীয়দের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে চাকরি প্রদানের কথা বলা হয় এবং স্বাধীনতার ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা সহ যুদ্ধে অংশগ্রহণকারীদের ক্ষমা ঘোষণা করা হয়। আর দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। তো এই যে বিদ্রোহ, এই বিদ্রোহের ফলে কিন্তু স্তিমিত হলেও জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনাবোধ জাগ্রত হয়েছিল এবং জনগণ সচেতন হয়েছিল যে আমাদের ইংরেজদের কাছ থেকে স্বাধীন হতে হবে এবং এজন্যই তারা সংগ্রাম শুরু করেছিল, যেটা 47 সালে গিয়ে পূর্ণতা পায় এবং 1947 সালে ইংরেজ শাসনের অবসান ঘটে এবং ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো শিক্ষার্থী, আজকে আমরা এই ভারতবর্ষের 1857 সালের প্রথম স্বাধীনতা সংগ্রামের কারণ পড়লাম, সংগ্রাম আর প্রভাব পড়লাম। তো তোমরা এগুলো বাসায় পড়ে নেবে, কুইজগুলো ভালো করে পড়বে, প্রত্যেকটা লাইন থেকে 2-3 করে কুইজ হবে, সুতরাং তোমরা এটা ভালো করে পড়বে। আগামী ক্লাসে আমরা শুরু করব বঙ্গভঙ্গ থেকে। তো আজকে এই পর্যন্ত, ততদিন তোমরা শিক্ষার্থী ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।